হচ্ছে সংকটটা যেহেতু আন্তর্জাতিক, তো এক্ষেত্রে ধরেন বোধগম্যতার একটা ব্যাপার থাকে। কারণ হরে ধরে আপনি পাবেন না যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারে। আপনি নিউজ শুনতে পারেন, বাট এটা বিশ্লেষণ করার জন্য আপনার একটা সার্টেন লেভেল অফ দক্ষতা লাগে। আসার পথে যেরকম ড্রাইভার ভাই বলছিলেন যে স্যার যখন তেলের দাম বাড়ছিল তখন সরকার তেলের দাম বাড়াইলো না, এখন তো স্যার শুনতেছি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতেছে, কারণ যুদ্ধ এখন বিরোধিতা আছে, এখন কেন দাম বাড়াইলো স্যার তেলের? এবং তার কথায় কিন্তু মানে এটা মানে আপনি ফেলে দিতে পারবেন না। সে জানে না, আন্তর্জাতিক ব্যাপারটা জানে না, কিন্তু সেটা ফিল করছে। তো সে যেটা বলতে স্যার এখন যে তেলের দাম বাড়াইলো, এখন যে গাড়ির ভাড়া বাড়বে, এই ভাড়া কি আর বাংলাদেশের জীবনে কমবে তেলের দাম কমাইলে? পয়েন্ট টু বি টেকেন। তো এখন এই জায়গাটাতে আপনি রাজনীতিবিদদের যেটা বলছেন, রাজনীতিবিদরা আন্তর্জাতিক যে সমস্যাটা, ইরানের হরমুজের সমস্যার কারণে বাংলাদেশের তরমুজের দাম বেড়ে যাবে, এটা হচ্ছে ধরেন বাংলাদেশের একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু পলিটিক্যালি কেন পলিটিশিয়ানদের বাংলাদেশের টপিকগুলোতে কনসার্ন থাকার প্রয়োজন হচ্ছে, এটাও আমাদের ভেবে দেখতে হবে। হরমুজের সংকটকে কাজে লাগিয়ে একটা ব্রুট মেজরিটি পাওয়া, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল যখন জুলাই সংস্কারের সকল প্রস্তাবনাকে প্রকারান্তে উজ্জ্ব করার চেষ্টা করছে, যখন পাবলিক এই আন্তর্জাতিক সংকটের ভেতরে বসেও যখন রাস্তায় লম্বা লাইন দিয়ে তেল সংগ্রহের অভিযানে নামার পর যখন সে চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে, যখন সে নিউজগুলো দেখার চেষ্টা করে, তখন সে কী দেখতে পায়? সে দেখতে পায় যে গুমের অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। তার মানে তার মনে সহজাতভাবে একটা প্রশ্ন আসে, তাহলে কি গুম আবার ফেরত আসবে কিনা, রাইট? সে যখন দেখে যে একেবারে ডে ওয়ান, প্রথম দিনই শপথ নেওয়ার কথা ছিল 2টা, সেখানে একটা শপথ সরকারি দল নেয়নি। কেন নেয়নি? কারণ তারা জানে তাদের মেজরিটি আছে, এবং এই মেজরিটিকে কাজে লাগিয়ে সে যা ইচ্ছা তা করতে পারে। আপনি দেখেন যে আজকে যদি সংবিধান সংস্কার যে কাউন্সিলটা আছে, এই কাউন্সিলটা যদি তারা মানে শপথ নিত, তাহলে কি হতো? বিরোধী দল একটা প্যারালাল স্পেস পেত। কিন্তু সরকার তো সেই সুযোগ দেবে না, কারণ সে চাচ্ছে যে এই সংস্কার প্রস্তাবগুলো কোথায় আসুক? সংসদে আসুক। সংসদে আসলে পরে গ্রেটার মেজরিটি কাদের আছে? সরকারের আছে। সুতরাং সে যা চাইবে তাই হবে। আর তেলের সংকটের ব্যাপারে যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি আপনাকে বলবো যে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট আছে, হরমুজ বন্ধ আছে। হরমুজ 21% অফ দ্য গ্লোবাল ট্রেড, বাট দেন দেয়ার আর 79% অলসো। বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আসলে তেলের ক্রাইসিসের চেয়ে বড় হচ্ছে ব্যবস্থাপনা সংকট। আপনি দেখেন রাস্তায় যে পরিমাণ গাড়ি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে, আমরা তো ঢাকার শহরের ভিতরে ট্রাক এবং বাস দেখি না, আমরা শুধু ছোট গাড়ি দেখি। এখন এই সহজ যে ব্যাপারটা যে আমাদের দেশে পেট্রোল উৎপাদন, আমি আজকের নিউজ থেকে যেটা দেখলাম, 2টা নিউজ যেটা খুব ইম্পর্টেন্ট। একটা নিউজ হচ্ছে তেলের দাম বেড়ে গেছে, তার মানে কি প্রতি লিটার অক্টেনে আপনি 20 টাকা বাড়িয়েছেন এক লাফে, দিস ইজ ওয়ান। আর দ্বিতীয়ত যেটা, 5টা রিফাইনারির ভিতরে একটা সরকারি, বাকি 4টা হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেটের ভিতরে অন্তত 2টা রিফাইনারি আছে যাদের কাছে উদ্বৃত্ত অক্টেন জমে গেছে, যেটা বিপিসি এখন কিনছে না, ঠিক আছে। তার মানে এই জায়গাতে কনফ্লিক্ট করছে। তো মেইন সমস্যাটা এখন বাংলাদেশের সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে, রাজনীতিবিদরাও বুঝতে শুরু করেছে, সেটা হচ্ছে যে ব্যবস্থাপনাগত সমস্যার কারণে আসলে এই সংকটটা বাংলাদেশের জন্য প্রকট হয়ে উঠেছে।